ওয়েলকাম টু বিএসএসআই। বিএসএসআই বেলুড়ের সকলকে স্বাগত। অনেকদিন পর আমি আবারও তোমাদের সাথে চলে এসেছি। আজকে যেটা আমরা আলোচনা করব এসএলএসটি এডুকেশন সিলেবাস নিয়ে। চলো দেখা যাক কি সিলেবাসে রয়েছে। ফার্স্টেই যেটা আমাদেরকে পড়তে হবে তার আগে আমি একটু বলে রাখি যে আমাদের এই এসএলএসটি এডুকেশনের সিলেবাসটা 10টা ইউনিটে ভাগ এবং প্রত্যেকটা ইউনিটকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, পার্ট এ এবং পার্ট বি। প্রত্যেকটা ইউনিটকে দুটো ভাগে ভাগ করেছে, পার্ট এ এবং পার্ট বি। আমরা ফার্স্টে একদম ইউনিট 1 দেখছি। এখন দেখো স্ক্রিনেতে দেখা যাচ্ছে, যেখানেতে ইউনিট 1 এ রয়েছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, যেটার শিক্ষার দার্শনিক ভিত্তিসমূহ, যেটা আমরা নেটের সিলেবাসে তো ইউনিট 1 এতেই আমরা পড়ি। এসএলএসটি সিলেবাসের ক্ষেত্রেও ইউনিট 1 এতেই রয়েছে। ফার্স্টেই যেটা আমাদেরকে পড়তে হবে যে এডুকেশন কাকে বলে, এডুকেশনের অর্থ কি, এডুকেশনের ধারণা, প্রকৃতি, নেচার কি, এগুলো কিন্তু প্রথমেই আমাদেরকে পড়তে হবে। কারণ এডুকেশনটা আমরা কেন পড়ছি তার মিনিংটা যদি আমরা না জানি, এডুকেশন শব্দের অর্থটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা পরবর্তী যে স্টেজগুলো আমরা পড়বো সেগুলো তো আমাদের বোঝার অসুবিধা হবে। তাই আমাদের প্রথমেই যেটা কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন, এটা কিন্তু আমাদেরকে ফার্স্টেই পড়তে হচ্ছে, এবং তার মেথড কি, টিচিং অ্যান্ড রোল, টিচারের কি রোল, সেইগুলো কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। এবং এর পরের স্টেজেতে যেটা আমরা পড়বো শিক্ষার অর্থ, শিক্ষার বৈশিষ্ট্য, শিক্ষার কাজ, এই সমস্ত জানার পরে আমরা দর্শন পড়বো, যেটা ফিলোসফি। অর্থাৎ ফিলোসফির ধারণা পড়বো, ফিলোসফির অর্থ পড়বো, প্রকৃতি পড়বো, এবং তার সাথে তোমাদের এখানে ফিলোসফি বলতে ওয়েস্টার্ন ফিলোসফিটা পড়তে হচ্ছে। এসএলএসটি সিলেবাসেতে ইন্ডিয়ান ফিলোসফি কিন্তু নেই, সেভাবে আমাদের ইন্ডিয়ান ফিলোসফি পড়তেই হচ্ছে না। যেটা আমাদের নেটের সিলেবাসে দুটো ফিলোসফি আমাদের পড়তে হয়, এক হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি আর একটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি। নেটের সিলেবাসের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে প্রথমে ইন্ডিয়ান ফিলোসফি থাকে এবং তারপরে সেকেন্ড পার্টেতে, পার্ট বি তে থাকে ওয়েস্টার্ন ফিলোসফি। কিন্তু এসএলএসটির ক্ষেত্রে তোমাদের একটা ফিলোসফি পড়তে হচ্ছে, যেটা ওয়েস্টার্ন ফিলোসফি রয়েছে। তার মধ্যে আইডিয়ালিজম রয়েছে, মার্কসিজম রয়েছে, ন্যাচারালিজম রয়েছে, রিয়েলিজম রয়েছে, এগুলো কিন্তু সবগুলোই তোমাদের পড়তে হচ্ছে। দেখো দর্শনের অর্থ পড়তে হচ্ছে, দর্শনের অর্থ প্রথমে পড়তে হচ্ছে, দর্শনের প্রকৃতি পড়তে হচ্ছে, দর্শনের বিষয়বস্তু পড়তে হচ্ছে। কারণ হচ্ছে দর্শন কাকে বলে এটা যদি আমরা না জানি, তাহলে বাদ বাকি দর্শনগুলো আমরা পড়তে পারবো। এবং তার মধ্যে একটা বিশেষ জায়গা এরিয়া পড়তে হচ্ছে যেখান থেকে ভীষণভাবে প্রশ্ন আসে যে এডুকেশন এবং ফিলোসফি এই দুটোর মধ্যে কি সম্পর্ক, কি রিলেশনশিপ রয়েছে, সেটা কিন্তু আমাদের দেখো পড়তে হচ্ছে, যে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি। নেক্সট যেটা আসছে, যেটা আমি বললাম যে ওয়েস্টার্ন ফিলোসফি তোমাদেরকে পড়তে হবে, যেটা ভাববাদ আছে, আইডিয়ালিজম। এই ভাববাদের অর্থ, মূল বিষয়, বিষয়বস্তু কি রয়েছে, এবং তার সাথে সাথে ভাববাদের মধ্যে যে প্রকারভেদ রয়েছে, এবং সেখানে টিচিং এর যে পার্টটা রয়েছে, সেটা ভাববাদে টিচিং পার্টটা কিভাবে করা হয়, তার রোল কি, শিক্ষকের ভূমিকা কি থাকে, এবং তার সাথে তার এডুকেশনে কি ইমপ্লিমেন্ট রয়েছে, সেগুলো কিন্তু পড়তে হবে। এবং নেক্সট যেটা পড়তে হবে প্রকৃতিবাদ, ন্যাচারালিজম। ন্যাচারালিজম হচ্ছে তোমাদের ওয়েস্টার্ন ফিলোসফিরই একটা পার্ট, সেখানেও একই সেম ভাবে পড়তে হচ্ছে, যেটার বিষয়বস্তু পড়তে হচ্ছে ন্যাচারালিজম কি, তার মূল বিষয় কি, এবং তার প্রকার কি রয়েছে, তার প্রভাব কি ইমপ্লিমেন্ট হচ্ছে এডুকেশনেতে, এগুলো কিন্তু পড়তে হচ্ছে। নেক্সট যেটা আছে প্র্যাগমাটিজম। প্র্যাগমাটিজম কি? প্র্যাগমাটিজম হচ্ছে যে প্রয়োগবাদ, যেটা কিনা তোমাদের ওয়েস্টার্ন ফিলোসফিরই কিন্তু একটা পার্টের মধ্যে পড়ছে। সেখানেও সেম জিনিস তোমাদের যেরকম আগে যেরকম পড়লে, দেখো আইডিয়ালিজম, ন্যাচারালিজম যেরকম পড়েছো, ঠিক সেরকম ভাবেই প্র্যাগমাটিজমের অর্থ পড়বে, তার মূল যে বিষয়বস্তু রয়েছে সেটা পড়বে, এবং তার সাথে সাথে প্রকারভেদ এবং কি ইমপ্লিমেন্ট হচ্ছে, এডুকেশন সেক্টর গুলোতে কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, তার টিচিং এর কি ভূমিকা, শিক্ষকের কি ভূমিকা থাকে, তার পাঠ্যক্রম কি থাকে, এগুলো কিন্তু ইন ডিটেলস তোমাদেরকে পড়তে হবে। এবং তার সাথে পড়তে হচ্ছে মার্কসিজম। এটাও হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফিরই একটা পার্ট। সেইখানে তো তোমাদেরকে কিন্তু তার মার্কসীয় যে চিন্তাধারা,
সেখানকার যে মূল বিষয়, সেখানকার মধ্যে যে শিক্ষকের কি ভূমিকা থাকে, সেখানে পাঠ্যক্রম কিরকম কি থাকে, সেই তারা কিভাবে সেই চিন্তাধারাটাকে মানে, সেইগুলো কিন্তু ইন ডিটেলস পড়তে হয়। নেক্সট তোমাদের এই পাঠ্যক্রমে যে ধারণাটা রয়েছে, যেটা কনসেপ্ট, মিনিং অফ কারিকুলাম, সেটা তোমাদের পড়ে যাচ্ছে সেকেন্ড পার্টেতে। মানে এই যে পুরো শিক্ষা কাকে বলে, দর্শন কাকে বলে, ওয়েস্টার্ন যে ফিলোসফি, এটা হচ্ছে তোমাদের পার্ট এ, ইউনিট 1 এর পার্ট এ। পার্ট বি তে তোমাদের বলছে পাঠ্যক্রমের ধারণা, পাঠ্যক্রমের অর্থ। একটা কারিকুলামের এডুকেশনের একটা মূল জায়গা হচ্ছে কারিকুলাম। এডুকেশন সেক্টরের আমরা তিনটে জিনিসকে মূল পাঠ হিসেবে ধরি, এক হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী, আর হচ্ছে পাঠ্যক্রম। এই তিনটেই দেখো পরস্পর অঙ্গাঙ্গী ভাবে জড়িত, কোনো কিছু ছাড়াই হচ্ছে কোনো একটাকে যদি তোমরা বাদ দাও, দেখবে কোনো দুটো বিষয়কে নিয়ে চলা যায় না। কারিকুলাম হচ্ছে সেই একটা পাঠ, এবং সেখানে কারিকুলামের অর্থ, প্রকৃতি এবং তার সাথে তার বৈশিষ্ট্য এবং তার টাইপ অফ কারিকুলাম। আমরা প্রচুর রকমের কারিকুলাম দেখতে পাই, যেরকম কোর কারিকুলাম, হাইডেন কারিকুলাম আছে, বিভিন্ন কারিকুলাম কিন্তু আমরা দেখতে পাই, এবং লার্নার সেন্ট্রিক আছে, টিচার সেন্ট্রিক আছে, বিভিন্ন রকম রয়েছে। এবং সেই পার্টগুলো, সেই টাইপগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে। খুব যে ইন ডিটেলস পড়তে হচ্ছে তা নয়, কিন্তু মোটামুটি পড়তে হবে। এরপর যেটা আছে পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি, ফিলোসফিক্যাল বেস অফ কারিকুলাম। আর নেক্সট পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি পড়তে হচ্ছে, সাইকোলজিক্যাল বেস অফ কারিকুলাম। পাঠ্যক্রম প্রণয়নের ধারণা, মেন যেটা আমি বললাম যে আমাদের তিনটে বিষয় মেন এডুকেশন সেক্টরেতে, শিক্ষক, শিক্ষার্থী আর পাঠ্যক্রম। অর্থাৎ এই পাঠ্যক্রম কোথায় কিভাবে প্রয়োগ করা হবে এবং তার কি নীতিসমূহ থাকবে, তার কি ধারণা থাকবে, এবং সেটা কিভাবে প্রণয়ন করা হয়, ফার্স্ট পাঠ্যক্রমকে কিভাবে প্রণয়ন করা হয়, এগুলো ইন ডিটেলস হচ্ছে পড়তে হচ্ছে। এবং শিক্ষার্থী সমাজের সংক্রান্ত নীতিসমূহ, পাঠ্যক্রম সংক্রান্ত যা যা তোমাদের নীতি রয়েছে, সেগুলো কিন্তু ইন ডিটেলস পড়তে হবে। নেক্সট যেটা রয়েছে পাঠ্যক্রম প্রণয়নের স্তরসমূহ, স্টেপ অফ কারিকুলাম কনস্ট্রাকশন। পাঠ্যক্রমের মূল্যায়ন করতে হচ্ছে, মূল্যায়নের যে ধারণা, আমরা পাঠ্যক্রমকে মূল্যায়ন, ইভালুয়েশন তো করতেই হবে, না হলে শিক্ষার্থী কি চাইছে, তাদের চাহিদা কি, তারা কি ধরনের চাহিদা, সেই চাহিদাটাকে জানার পরিপ্রেক্ষিতে আমাদের পাঠ্যক্রম মূল্যায়ন করে তাদের সেই মানে যেটা ইভালুয়েশন করা হলো পাঠ্যক্রম, সেটাকে তুলে ধরতে হবে ছাত্রছাত্রীদের কাছে। তো তার জন্য আমাদেরকে পাঠ্যক্রম মূল্যায়নের ধারণা, কনসেপ্ট অফ কারিকুলাম ইভালুয়েশন, তার অর্থ, তার সংজ্ঞা, তার প্রকৃতি এবং উদ্দেশ্য, গুরুত্ব এবং বিভিন্ন তার যে পর্যায়সমূহ, এবং কি কি পদ্ধতিতে হচ্ছে পাঠ্যক্রমকে ইভালুয়েশন করা যায়, সেইগুলো বিস্তারিতভাবে পড়তে হচ্ছে। এরপর আসছে ভীষণ এই জায়গাটা থেকে প্রশ্ন আসে সহপাঠক্রমিক কার্যাবলী, যেটা কো কারিকুলার অ্যাক্টিভিটিস। যারা বিএড করেছো, মানে সবাই এখানে মোটামুটি বিএড করে আসছো, প্রত্যেকেই কো কারিকুলার অ্যাক্টিভিটিস এই টার্মটার সাথে পরিচিত, এবং তারা প্র্যাকটিক্যালি হাতে কলমে করে আসছো। তো সেইখানেতে সহপাঠক্রমিক কার্যাবলী, অর্থাৎ এটার সংজ্ঞা, কাকে বলে সহপাঠক্রমিক কার্যাবলী, এবং এর যে প্রকারভেদ, উদ্দেশ্য এবং কেন প্রয়োজনীয়, এই কো কারিকুলাম অ্যাক্টিভিটি কেন প্রয়োজনীয়, সেটাও কিন্তু পড়তে হবে। নেক্সট যেটা পড়তে হচ্ছে শিক্ষায় স্বাধীনতা ও শৃঙ্খলা, ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন ইন এডুকেশন। স্বাধীনতার ধারণা, অর্থ, প্রকারভেদ, শৃঙ্খলার ধারণা, অর্থ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি, প্রকারভেদ, স্বাধীনতা এবং শৃঙ্খলার মধ্যে যে সম্পর্ক রয়েছে সেইটা পড়তে হচ্ছে। স্বাধীনতা একটা আলাদা জিনিস এবং শৃঙ্খলা একটা আলাদা জিনিস, দুটোকে আলাদাভাবে জানতে হচ্ছে, এবং দুটোর মধ্যে কি পার্থক্য সেটাকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেটা জানতে গেলে অবশ্যই এটা পড়তে হবে। নেক্সট যেটা আসছে, এটা আগেরটা যতটা এখন যতটুকু তোমাদেরকে বললাম সেটা গেল ইউনিট 1। এরপর যেটা আসছে ইউনিট 2,
ইউনিট 2 হচ্ছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে মনোবৈজ্ঞানিক ভিত্তি সমূহ সেইটা হচ্ছে তোমাদের ইউনিট 2 এর বিষয়। যারা নেট পড়ছো তাদের এই পোর্শনটা ইউনিট 3 তে রয়েছে, সাইকোলজিক্যাল যে পার্টটা সেটা ইউনিট 3 তে রয়েছে, কিন্তু তোমাদের এসএলএসটির ক্ষেত্রে সেটা ইউনিট 2 তে পড়তে হচ্ছে। ফার্স্টে যেটা আমরা পড়বো গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এরিয়া, এবং এখান থেকে প্রত্যেক মানে যতদিন অব্দি এসএলএসটি হয়েছে মনে করো ততদিন হচ্ছে এই জায়গা থেকে, এই এরিয়া থেকে প্রশ্ন আসবেই আসবে, তাই এই এরিয়াটা খুব ভালো করে পড়বে। গ্রোথ কাকে বলে এবং ডেভেলপমেন্ট কাকে বলে, যেটা আমাদের ভীষণ ভাবে গুলিয়ে যায় যে বৃদ্ধি কি এবং বিকাশ কি, তাই এই জায়গাটাকে ভালো করে পড়তে হচ্ছে। এবং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ চাইল্ড এবং সেটার যে স্টেজ গুলো রয়েছে, সেটার যে স্টেজ গুলো রয়েছে, বৃদ্ধি এবং বৃদ্ধির ধারণা পড়তে হচ্ছে, বৃদ্ধির যে বিকাশের যে ধারণা সেটা পড়তে হচ্ছে, বিকাশের বৈশিষ্ট্য পড়তে হচ্ছে, এবং মানব বিকাশের যে নীতিসমূহ সেইগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে। এছাড়াও বিকাশের বিভিন্ন স্টেজ রয়েছে, স্টেজ অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ যেমন দৈহিক বা শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, সৃজনশীল বিকাশ, আমরা বিভিন্ন বিকাশগুলো কিন্তু পড়ব। যেরকম এক দেখো দৈহিক বিকাশ বা শারীরিক বিকাশ যেটা বললাম, মানবিক বিকাশ, সৃজনশীল বিকাশ, আচ্ছা এখানটা একটু মিস্টেক হয়েছে, এটা একটু দেখে নেবে, সামাজিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ বা যেটাকে জ্ঞানমূলক বিকাশ বলতে, যেখানে কগনিটিভ ডেভেলপমেন্ট, যেখানে তোমরা ব্লুম ট্যাক্সোনমি এগুলোও পড়বে, ইন ডিটেলস যখন পড়বে তখন ভিতরে ব্লুম ট্যাক্সোনমির হচ্ছে সমস্ত ইন ডিটেলস পড়বে। সঞ্চালনমূলক বিকাশ, যেটাকে মরাল ডেভেলপমেন্ট বলা আছে। এছাড়া আমাদের যেটা পড়তে হচ্ছে বুদ্ধি, ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধির যে সংজ্ঞা, ধারণা, বুদ্ধির যে বৈশিষ্ট্য, প্রকৃতি, যা পরিধি রয়েছে, এগুলো কিন্তু ইন ডিটেলস পড়তে হবে। নেক্সট হচ্ছে বুদ্ধির থিওরি, অর্থাৎ বুদ্ধির থিওরি কার কার থিওরি পড়তে হচ্ছে, দেখো এক পড়তে হচ্ছে স্পিয়ারম্যান, দুই হচ্ছে থার্স্টন, এইটা হচ্ছে দেখো যেটা হচ্ছে থার্স্টনের যেটা আমাদের বহু উপাদান তত্ত্ব, যেটাকে আমরা বহু উপাদান তত্ত্ব, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব হিসেবে পরিচিত, সেটা পড়তে হচ্ছে। আর কি পড়তে হচ্ছে গিলফোর্ডের তত্ত্ব পড়তে হচ্ছে। এছাড়া আর কি না স্পিয়ারম্যানের হচ্ছে যে তত্ত্ব পড়তে হচ্ছে, ত্রিস্তরীয় তত্ত্ব পড়তে হবে, এবং বুদ্ধির যে সংগঠন সংক্রান্ত যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো পড়তে হচ্ছে। আর পড়তে হচ্ছে স্টার্নবার্গের তত্ত্ব হচ্ছে তোমাদের পড়তে হবে। এছাড়া পড়তে হবে বুদ্ধির অভিজ্ঞা, ইন্টেলিজেন্স টেস্ট, তার বৈশিষ্ট্য, উপযোগিতা এবং শ্রেণীবিভাগ। এখানে এত ইন ডিটেলস ভেতরে গিয়ে পড়তে হবে না, যেগুলো তোমরা তত্ত্বগুলো যেগুলো থিওরি রয়েছে সেগুলোকে ভীষণভাবে ভালোভাবে পড়বে, কারণ ওখান থেকে প্রচুর প্রশ্ন আসে তোমাদের। কিন্তু এছাড়া যেমন বুদ্ধির অভিজ্ঞা বলছি, শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য যেগুলো পড়তে রয়েছে সেগুলো জাস্ট ওগুলো মানে খুব ইন ডিটেলস তোমাদের নেই, কিন্তু মোটামুটি পড়তে হবে। আর কি ব্যক্তিত্ব পড়তে হবে, পার্সোনালিটির ধারণা, বৈশিষ্ট্য, প্রকৃতি, প্রকারভেদ, সংজ্ঞা, এগুলো কিন্তু ইন ডিটেলস পড়তে হবে। পরিমাপের সংজ্ঞা পড়তে হবে, বৈশিষ্ট্য পড়তে হবে। এছাড়া শিখন পড়তে হবে, যে কনসেপ্ট অফ লার্নিং, এই লার্নিং এর অর্থ কি, প্রকৃতি কি, বৈশিষ্ট্য কি, এই লার্নিং সম্পর্কে বা এর প্রকারভেদ কি, শিখনের তত্ত্বসমূহ পড়তে হচ্ছে, যেগুলো থিওরি রয়েছে, যেরকম থর্নডাইকের থিওরি রয়েছে সেই থর্নডাইকের থিওরিও কিন্তু পড়তে হচ্ছে। স্কিনার আছে, প্যাভলভ আছে, মেন যেটা পড়তে হবে তোমাদের এইখানেতে লার্নিং থিওরি যেটা পড়তে হবে, স্কিনার পড়তে হবে, প্যাভলভ পড়তে হবে, থর্নডাইক পড়তে হবে। মেনলি এই তিনটে এরিয়া থেকে কিন্তু ভীষণভাবে প্রশ্ন আসে। থর্নডাইক ভালো করে পড়বে, স্কিনার খুব ভালো করে পড়বে, এবং হচ্ছে প্যাভলভ খুব ভালো করে পড়বে। এই এরিয়াগুলোকে কভার করতে হবে। যেটা দেখো থর্নডাইকের তত্ত্ব আছে, প্যাভলভের আছে, স্কিনারের আছে, কি আছে ব্রুনারের আছে, ব্রুনারের তত্ত্ব পড়তে হবে, কিন্তু মেন তিনটে অবশ্যই পড়ো, ব্রুনারও অবশ্যই পড়বে, বাদ তো দেওয়া যাবে না। এবং খুব পরীক্ষায় যেটা হয় যে একটা হাড্ডাহাড্ডি লড়াই, তাই আমি যদি কোনো কিছু বাদ দিয়ে যাই সে জায়গা থেকে
কোথাও একটা গিয়ে পিছিয়ে পড়বো আমি, তাই বাদ দেওয়া যাবে না, পড়ে যেতে হবে আমাদের সবগুলোই। আচ্ছা, এছাড়া কি পড়তে হবে? আগ্রহ, পেশনা, স্মৃতি, মনোযোগ, পরিণাম, এই কয়েকটা জিনিস পড়তে হচ্ছে। এটা ইউনিট 2 এর। এবার আসছি সোসিওলজিক্যাল জায়গায়, সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। সোসিওলজির এরিয়াটা আমাদের এসএলএসটি সিলেবাস অনুযায়ী ইউনিট 3 তে রয়েছে, যেটা আমরা নেটের সিলেবাসও দেখো আমরা খুব অল্প পড়েছি সোসিওলজির জায়গা, যেটা ইউনিট 1 এর পার্ট সি এবং পার্ট ডি তে কিছু কিছু জায়গায় আছে, মানে খুবই কম আছে। কিন্তু এখানে আমাদের কিন্তু সোসিওলজিটা এসএলএসটি সিলেবাসের ক্ষেত্রে বেশ অনেকটাই রয়েছে। এবং এখানে কিন্তু দুটো ভাগের ভাগ আছে। প্রথমে যেটা আমি বলেছি, প্রত্যেকটা ইউনিটের হচ্ছে দুটো ভাগ আছে, পার্ট এ এবং পার্ট বি। ফার্স্ট পার্টে কি রয়েছে? প্রথমেই আছে সমাজতত্ত্বের যে ধারণা, কনসেপ্ট অফ সোসিওলজি, তার অর্থ, উৎপত্তি, পরিধি, হ্যাঁ এগুলো কিন্তু জানতে হবে। সমাজ সম্পর্কে জানতে হবে। মেন সোসিওলজির মেন জায়গাই হচ্ছে সমাজ, সমাজতাত্ত্বিক যে চিন্তাধারা, তাদের যে মানে ওনাদের যে মতবাদ, ওনাদের যে মতাদর্শ রয়েছে, সমাজতন্ত্রের যে বিষয়বস্তু রয়েছে, শাখা আছে, সেইগুলো কিন্তু জানতে হবে। আর নেক্সট কি পড়তে হচ্ছে আমাদের? এটা গেল সমাজতত্ত্বের ধারণা, গেল ফার্স্ট আমাদের পড়তে হচ্ছে, যেটা একদম কনসেপ্ট অফ সোসিওলজি। নেক্সট পড়তে হবে সোশ্যাল গ্রুপ, সামাজিক গোষ্ঠী। এই সামাজিক গোষ্ঠীর অর্থ, প্রকৃতি, প্রকারভেদ এবং তাদের যে গোষ্ঠী রয়েছে, যেটা প্রাথমিক গোষ্ঠী আর হচ্ছে গৌণ গোষ্ঠী, সেই গোষ্ঠীগুলো হচ্ছে পড়তে হচ্ছে। নেক্সট পড়তে হবে সোশ্যাল চেঞ্জ, তার অর্থ, তার কনসেপ্ট আছে, তার ধারণা আছে, তার প্রকৃতি পড়তে হচ্ছে, তার বৈশিষ্ট্য পড়তে হচ্ছে, উপাদান পড়তে হচ্ছে, এবং তার সাথে সাথে শিক্ষা এবং গণতন্ত্র, সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবে শিক্ষা বা প্রযুক্তিগত দিক থেকে উন্নয়ন কিভাবে যুক্ত, সেই সম্পর্কে আলোচনা রয়েছে বিস্তারিত। এছাড়া পড়তে হচ্ছে তোমাদের সামাজিকীকরণের ধারণা, যেটা কনসেপ্ট অফ সোসিওলাইজেশন, অর্থাৎ এটার হচ্ছে যে শিক্ষা এবং যে সামাজিকীকরণ যে প্রক্রিয়া, এবং সামাজিকীকরণ প্রক্রিয়া যে শিক্ষার একটা ভূমিকা, বা কি বলবো, শিক্ষার যে সংস্থা সমূহ, সেইগুলো ইন ডিটেলস পড়তে হচ্ছে। এবং সামাজিক স্তর, বিভাজনের স্তর, লাস্ট পড়তে হচ্ছে কনসেপ্ট অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সেটার অর্থ, প্রকৃতি এবং উপাদান সমূহ পড়তে হচ্ছে। এই পুরোটা সোসিওলজির পুরো পার্টটা, যদিও খুব একটা এর মধ্যে তোমার বিভিন্ন কাস্ট গুলো তোমাদেরকে পড়তে হবে, যেরকম এসটি, এসসি, ওবিসি, এই যে কাস্ট গুলো রয়েছে, এই নিয়েও আলোচনা রয়েছে। এবং এই ইউনিট 3টা ভীষণ যে টাফ তা নয়, পড়লেই বুঝতে পারবে যে ইজি। ইউনিট 3টা বেশ ইজি। এবং সামাজিক বিচলনের হচ্ছে যে ধারণা, কনসেপ্ট অফ সোশ্যাল মোবিলিটি, এই এরিয়াটা থেকে ভীষণ কোয়েশ্চেন আসে। যে এরিয়াগুলো থেকে ভীষণ কোয়েশ্চেন আসে, সেই এরিয়াগুলোকে আমি হাইলাইট করে দিচ্ছি, যে এই এরিয়াগুলো ভীষণ কোয়েশ্চেন আসে। যেরকম হচ্ছে মোবিলিটি থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, এর অর্থ, প্রকারভেদ, কারণসমূহ, প্রভাব, সামাজিক যে স্তর বিভাজন রয়েছে, যেটা আমি বললাম যে বিভিন্ন যে স্তর বিভাজন আছে সেইগুলো। এছাড়া হচ্ছে শিক্ষার সম্পর্কে সামাজিক যে বিচলন, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে যে সামাজিক বিচলনতা যে দেখা যায়, সেই সম্পর্কে আলোচনা করা রয়েছে। যদিও এগুলো হচ্ছে যে তোমাদের নিজেদের চোখের সামনে ঘটনাগুলোকেই যদি সাজাও, তাহলেই হচ্ছে যে মোটামুটি বুঝতে পারবে। এগুলো হচ্ছে একদম প্র্যাকটিক্যাল, পুরো নলেজ রিলেটেড। শিক্ষার সম্পর্ক এবং প্রারম্ভিক শিক্ষার সর্বজনীনতা, সর্বজনীন প্রারম্ভিক শিক্ষার ধারণা ভীষণ ইম্পর্টেন্ট এরিয়া, এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সমস্যা সমাধান এবং লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় যা পদক্ষেপ রয়েছে, সেই পদক্ষেপগুলো আলোচনা করা হয়েছে। এবং সর্বজনীন করার শিক্ষাকে, প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার যে উদ্যোগগুলো রয়েছে, যেটা আমরা পড়ে এসেছি 6 থেকে 14 বছরের শিশুদেরকে হচ্ছে যে সকলকে ইউনিভার্সালাইজ যে এডুকেশন, সেটা কিন্তু দিতেই হবে। হ্যাঁ, এবং এই রিলেটেডই সর্বজনীন শিক্ষা নিয়ে যা যা নীতি সরকার গ্রহণ করেছে, যে উদ্যোগগুলো গ্রহণ করেছে, সেই উদ্যোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। এবং বিভিন্ন কমিশন রয়েছে,
যারা উদ্যোগগুলো আর কি নিয়েছেন সেই রকম কমিশন গুলোকে পড়তে হবে, শিক্ষা কমিশন পড়তে হবে, জাতীয় শিক্ষা নীতি পড়তে হবে, যে জাতীয় শিক্ষা নীতিতে কি কি পলিসি গুলো রয়েছে, কি কি প্রকল্প নেওয়া হয়েছিল, কি কি নীতি নেওয়া হয়েছিল, সেগুলো বিস্তারিতভাবে পড়তে হবে। এরপর যেটা আছে শিক্ষার সমসুযোগের ধারণা, যেটাতে আমি বললাম যে এসটি, এসসি, ওবিসি, তপশিলি জাতি, এই রিলেটেড কিন্তু সমস্ত কিছু মানে প্রত্যেক কটা কাস্ট সেইগুলো নিয়ে আলোচনা রয়েছে, এবং সেক্ষেত্রে নারী শিক্ষার যে সুযোগ সুবিধা সেইগুলো আছে, তপশিলি জাতিদের কি কি সুযোগ সুবিধা আছে, কি সমস্যা রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা ফেসিলিটি তারা পাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা। এছাড়া আছে উপজাতিদের জন্য সুযোগ সুবিধা, যে তাদের কি কি সমস্যা, যে মানে পড়াশোনা এডুকেশন সেক্টরেতে তাদের কি কি সমস্যা এবং সেগুলোকে কিভাবে সলভ করা যায়, কি তার কি সলভিং যে এরিয়াগুলো সেগুলো নিয়েও হচ্ছে বিস্তারিত আলোচনা রয়েছে। এবং সংখ্যালঘুদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে, প্রতিবন্ধী শিশুদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে, কি কি প্রবলেম রয়েছে সেগুলো বিস্তারিত জানতে হবে। বয়স্কদের জন্য শিক্ষা এবং বয়স্ক নিরক্ষরদের জন্য কি কি সুযোগ রয়েছে, এবং অনগ্রসর যে সমস্ত মানুষ রয়েছে, যে সমস্ত শ্রেণীর মানুষ রয়েছে, অনগ্রসর শ্রেণীর যে মানুষ, তাদের যা সমস্যা, গ্রাম এবং শহরতলির বাসিন্দাদের শিক্ষা সংক্রান্ত যে বিষয়, যে আমাদের গ্রামের শিক্ষা, গ্রামেতে অনেক জায়গাতে হচ্ছে যে পরিষেবাগুলো পাই না বাচ্চারা, আমাদের ছাত্রছাত্রীরা সেই পরিষেবাগুলো তাদের কাছে গিয়ে পৌঁছই না, হয়তো শহরতলিতে অনেক জায়গাতে হচ্ছে সেই সুযোগ সুবিধা আছে। যদি একটা সিম্পলি এক্সাম্পল দিই, আমাদের এখন কোভিড এর পর থেকে দেখবে অনেক এরিয়াতে ব্লেন্ডেড লার্নিং একটা প্রথা মাধ্যমে হচ্ছে যে শিক্ষাদান করা যায়, কিন্তু এই ব্লেন্ডেড লার্নিং, এই যে শিক্ষা, এটা শহরতলির স্টুডেন্টদের জন্য ঠিক আছে, কিন্তু যদি একটু গ্রামের সাইডে যাও সেখানে হয়তো দেখবে ইন্টারনেট পরিষেবাটাই ঠিকঠাক ভাবে পাওয়া যায় না, পায় না সেখানকার ছাত্রছাত্রীরা। তো তাদের কাছে এইটা তো ব্লেন্ডেড লার্নিং যে প্রথা বলো, বা মাঝে মধ্যে অফলাইন মোডে হচ্ছে, আবার মাঝে মধ্যে অনলাইন মোডেতে হচ্ছে। অফলাইন মোডেতে তো ঠিক আছে, কিন্তু যেখানে অনলাইন মোডেতে যখন হচ্ছে মনে করো, সেই জায়গাতে সেই পরিষেবা সেই দিনে পরিষেবা পাচ্ছেই না, কারণ ইন্টারনেট পরিষেবাই নেই, গ্রামের দিকে ছাত্রছাত্রীরা সেই পরিষেবা পাচ্ছেই না। তাহলে এখানে শহরতলির সাথে গ্রামের যে ছাত্রছাত্রীদের একটা বিস্তর ফারাক দেখা দিচ্ছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু এই জায়গাটাতে, এই এরিয়াটাতে পড়তে হচ্ছে। এই এরিয়াটা, এই ইউনিট 3টা খুব একটা টাফ নয়, খুব ইজি, এবং তোমাদের বাস্তবিক আশেপাশের প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে বা যা দেখছো তার মধ্যে থেকে কি হচ্ছে যে এই এরিয়াটা, ঠিক আছে। নেক্সট আসছে ইউনিট 4। ইউনিট 4-এ আছে দেখো হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার ঐতিহাসিক ভিত্তিসমূহ। এখানে এই এরিয়াটা পড়তে গেলে আমাদেরকে বৈদিক যুগ পড়তে হবে, ইসলামিক যুগ পড়তে হবে, ব্রাহ্মণ যুগ পড়তে হবে, এই এরিয়াগুলো কিন্তু পড়তে হবে, যে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল, বা ধরে নাও বৈদিক যুগে শিক্ষার ধারণা, বৈশিষ্ট্য, শিখন, পাঠ্যক্রম, বা বৈদিক যুগে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে কি সম্পর্ক ছিল, শিক্ষালয় কিরকম ছিল, বা তখন বৈদিক যুগে নারী শিক্ষা কিরকম ছিল, পরীক্ষা ব্যবস্থা কিরকম ছিল, প্যাটার্ন কিরকম ছিল, পরীক্ষা কি ধরনের পরীক্ষা ব্যবস্থা গ্রহণ করা হতো বৈদিক যুগে ছাত্রছাত্রীদের জন্য। এবং নেক্সট যেটা পড়তে হচ্ছে, এটা গেল ফার্স্ট বৈদিক যুগ। সেকেন্ড যেটা পড়তে হচ্ছে ব্রাহ্মণ্য যুগ। সেই যুগের শিক্ষা ব্যবস্থা কি ছিল, সেই যুগের শিক্ষার লক্ষ্য কি ছিল, এবং শিক্ষা প্রতিষ্ঠান কিরকম ছিল, এবং সেখানে ব্রহ্মচারীদের দৈনন্দিন জীবনের জন্য যে জীবন চর্চা, ব্রাহ্মণের শিক্ষার যে পাঠ্য বিষয় বলো, বা অন্যদের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা কিরকম ছিল ব্রাহ্মণ যুগের, সেই সময় শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল, শিক্ষক কিরকম ছিল, ব্রাহ্মণ্য যুগে যে শিক্ষক ছিল শিক্ষক কিরকম ছিল, পরীক্ষা ব্যবস্থা কিরকম ছিল, শৃঙ্খলা কি ছিল, কিভাবে তখনকার দিনে মূল্যায়ন করা হতো, এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে। এবং সেখানে আরো তোমাদেরকে পড়তে হচ্ছে নারী শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, বৃত্তিমূলক মানে ভোকেশনাল এডুকেশন, ওমেন এডুকেশন, এছাড়া কি শাস্তি, শিক্ষাবর্জ্য, সমাবর্তন, ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্য, অবদান, ত্রুটি, এই মানে শুধুমাত্র আমরা কোনো কিছুর হচ্ছে যে পজিটিভ দিক তো অবভিয়াসলি আছে, কিন্তু পজিটিভ দিকের সাথে সাথে কিছু নেগেটিভ ডিসঅ্যাডভান্টেজও তো রয়েছে।
তো সেই জায়গাগুলো ত্রুটিও কিন্তু আমাদেরকে এখানে করতে হচ্ছে, যে ব্রাহ্মণ যুগে কি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কি ত্রুটি ছিল। আর কি না, বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে করতে হবে। এই বৌদ্ধ যুগের শিক্ষার লক্ষ্য কি ছিল, সেই সময়তে এই বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থার মূল নীতি কি ছিল, এছাড়া কি শৃঙ্খলা কি ছিল, সেই সময় বৌদ্ধ যুগের শিক্ষক কিরকম ছিল, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কি পাঠ্যক্রম তখন ফলো করা হতো, বা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রতিষ্ঠান কিরকম ছিল, মাধ্যম, পাঠ্যক্রম, পদ্ধতি, শৃঙ্খলা, শিক্ষক শিক্ষার্থীর যে সম্পর্ক, এবং বৌদ্ধ শিক্ষায় যে নারী শিক্ষার ব্যবস্থা ছিল সেই নারী শিক্ষাটা কিরকম ছিল, সেই নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। নেক্সট আছে মুসলিম বা ইসলামিক যুগের শিক্ষা। এই মুসলিম ইসলামিক যুগের শিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষা কি ছিল, এবং নারী শিক্ষার পর যে ইসলামিক শিক্ষা ব্যবস্থার প্রকৃতি, উদ্দেশ্য এবং এর লক্ষ্য কি, শিক্ষার্থীরা কিরকম ছিল, শিক্ষার্থীদের শৃঙ্খলা কি রকম ছিল, তাদের মূল্যায়ন ব্যবস্থা কিরকম ছিল, পরীক্ষা পদ্ধতি কি ছিল, এই নিয়ে কিন্তু বিস্তারিত রয়েছে। এবং এখানেও দেখো যে ভারতে ইসলামিক শিক্ষার অবদান সম্পর্কে পড়তে হচ্ছে, এবং ইসলামিক শিক্ষা ব্যবস্থার কি ত্রুটি ছিল সেটাও কিন্তু বিস্তারিতভাবে জানতে হবে। নেক্সট শ্রীরামপুর ত্রয়ী, এখানে একটু প্রিন্টিং মিস্টেক, আমি লিখে দিচ্ছি শ্রীরামপুরের ত্রয়ী এবং শিক্ষা ক্ষেত্রে তাদের অবদান। শ্রীরামপুর ত্রয়ী পড়তে হচ্ছে, ভীষণ ইম্পর্টেন্ট, এবং এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, আসেও। যদি তোমরা পিওয়াইকিউ অ্যানালিসিস করে থাকো, নিজেরাও যদি করে থাকো, অবশ্যই আমি তো পড়বই, টপিক ওয়াইজ ধরে ধরে পড়বো। আমার নেক্সট ভিডিওতে হচ্ছে যে এটাই থাকবে যে পিওয়াইকিউ বা কোনো একটি টপিককে ধরে সেখান থেকে যা যা প্রশ্ন হতে পারে, ইম্পর্টেন্ট এরিয়া ধরে সেই এরিয়া থেকে যা যা প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে ইম্পর্টেন্ট এরিয়ার মধ্যে এই শ্রীরামপুর ত্রয়ী হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখান থেকে প্রশ্ন প্রচুর আসে। সেখানে হচ্ছে তাদের অবদান এবং মুদ্রণ শিল্প প্রবর্তন, পুস্তক মুদ্রণ, শিক্ষা সংগঠন, শিক্ষা কমিটি, এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে। শ্রীরামপুর মিশন এবং তখন নারী শিক্ষা কি, উচ্চ শিক্ষা, শ্রীরামপুর কলেজ, পত্র পত্রিকা প্রকাশ ইত্যাদি হচ্ছে নিয়ে আলোচনা। এবং তার পাশাপাশি যেখানে দেখা যাচ্ছে চ্যাটার অ্যাক্ট বা সনদ আইন, ভীষণ ইম্পর্টেন্ট এরিয়া। এই যেখানে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে দ্বন্দ্ব সেই নিয়ে আলোচিত হয়েছে। সনদ আইনের ঐতিহাসিক মূল্য, গুরুত্ব আর কি তাৎপর্য, এবং প্রাচ্য এবং পাশ্চাত্যপন্থীদের দ্বন্দ্ব। এছাড়া অ্যাডামের যে রিপোর্ট সেই নিয়ে আলোচনা হয়েছে, সেই রিপোর্টে বিস্তারিত কি দেওয়া হয়েছে সেটা আলোচনা করা হয়েছে। এবং এছাড়াও অ্যাডামের যে পরপর হচ্ছে যে ফার্স্ট, দ্বিতীয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই যে রিপোর্ট গুলো বেরিয়েছে সেই নিয়ে আলোচনা হচ্ছে। আর কি ভারতীয় শিক্ষার হচ্ছে মেকলের অবদান, মেকলের অবদান ভীষণ ইম্পর্টেন্ট, মেকলের অবদান নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সমালোচনাও এখানে আছে, মন্তব্যের সমালোচনাও রয়েছে মেকলের, শুধু যে তার অবদানটা আলোচনা করা হয়েছে এরকম নয়। বেন্টিং এর হচ্ছে সিদ্ধান্ত, বেন্টিং এর শিক্ষানীতি নিয়ে যে শিক্ষানীতির যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। আর ভীষণ যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা বারবার দেখো যেগুলো ইম্পর্টেন্ট হাইলাইট করে দিচ্ছি আমি, চুইয়ে পড়া নীতি বা শিক্ষাতত্ত্ব। চুইয়ে পড়া নীতি থেকে প্রচুর প্রশ্ন আসে, পিওয়াইকিউ তোমরা যদি দেখো বা নিজেরাও অ্যানালিসিস করো সেখানেও দেখবে যে প্রচুর প্রশ্ন রয়েছে। সনদ আইন কবে প্রতিষ্ঠিত হয়েছে, তারপর হচ্ছে চ্যাটার অ্যাক্ট কি, হ্যাঁ সনদ আইন কি, সনদ আইনের রিপোর্টে কি বলা হয়েছে, এছাড়া মেকলের যে বিষয় সেখান থেকেও প্রশ্ন আসে, চুইয়ে পড়া নীতি কত সালে প্রবর্তন করা হয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। এছাড়া কি উডের ডিসপ্যাচ, ইউনিট 4, ইউনিট 5 ভীষণ ইম্পর্টেন্ট মানে এরিয়া, এবং ইউনিট 2, ইউনিট 1 তো আছে, ইউনিট 3 টা মোটামুটি তোমরা মানে সহজ এরিয়া, কিন্তু ইউনিট 4, 5 এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এরিয়া। উডের ডিসপ্যাচের ক্ষেত্রে যেটা কি বলা হয়েছে না 1854 উডের ডিসপ্যাচ, যার হচ্ছে প্রেক্ষাপট, উডের ডিসপ্যাচের বর্ণিত যে শিক্ষার যে উদ্দেশ্য,
সুপারিশ কি কি করা হয়েছে এবং তার সাথে সাথে যে তখন যে সীমাবদ্ধতা ছিল এই অ্যাক্টের বা এই ইউটের ডিসপ্যাচে যে সীমাবদ্ধতা, তার যে গুরুত্ব, তার যে প্রভাব, এই নিয়ে বিস্তারিত আলোচিত হয়েছে। নেক্সট দেখো বলা হয়েছে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশন। ফার্স্ট যে কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন, যার নাম হচ্ছে হান্টার কমিশন। এখান থেকে এইটুকানি থেকে একটা প্রশ্ন চলে আসে যে প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কি, যেটার নাম হচ্ছে হান্টার কমিশন, বা হান্টার কমিশনের অপর নাম কি, প্রথম ভারতীয় শিক্ষা কমিশন। এবং এটি কত সালে হয়েছে দেখো, 1882। এখান থেকে আমরা প্রশ্ন করে নিতে পারবো। এটার কি, এটার লক্ষ্য, এই কমিশনের কি লক্ষ্য ছিল, এই কমিশনের কি প্রতিবেদন দিয়েছিল, এবং এই কমিশন কি সুপারিশ করেছিল, এবং বিভিন্ন মাধ্যমিক ক্ষেত্রে বলো কি সুপারিশ করেছিল, এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও, শিক্ষা ক্ষেত্র কি সুপারিশ দিয়েছিল, সেটা আলোচনা করা হয়েছে। এবং বিশেষ শিক্ষা, এই কমিশন কিন্তু বিশেষ শিক্ষা সংক্রান্ত সুপারিশও করেছেন এবং তার মূল্যায়নও কিন্তু করেছেন। তাহলে তিনটে জিনিস এই কমিশন থেকে আমরা পাচ্ছি। এক হচ্ছে মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত হচ্ছে যে সুপারিশ দিয়েছে, সেকেন্ড হচ্ছে যে উচ্চশিক্ষা সংক্রান্ত সুপারিশ দিয়েছে, আর থার্ড হচ্ছে কি না বিশেষ শিক্ষা সংক্রান্ত কিন্তু সুপারিশ দিয়েছে। আরেকটাও যেটা সুপারিশ দিয়েছে যেটা হচ্ছে শিক্ষক শিখন সংক্রান্ত সুপারিশ, ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমরা বিএড এর ক্ষেত্রেও শিক্ষক শিখন সুপারিশ এগুলো আমরা পড়ে এসেছি, যারা মানে বিএড মানে করছো বা করেছো তারা জানো। এবং নেক্সট কি ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন, ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন, যেটা কত সালে হয়েছে, 1902-তে হয়েছে। সূচনা কার্জানের শিক্ষা সংস্কারের পটভূমি, কার্জানের হচ্ছে যে শিক্ষা নীতি, কমিশনের এই কমিশনের প্রধান যে সুপারিশগুলো ছিল তার যে সমালোচনা, এবং ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন সংক্রান্ত আলোচনা, ভারত সরকারের শিক্ষা বিষয়ক প্রস্তাব এবং লর্ড কার্জনের শিক্ষা নীতি এবং শিক্ষা সংক্রান্ত অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে তার যে সুপারিশগুলো দিয়েছিলেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া কি রয়েছে না কলকাতা বিশ্ববিদ্যালয়, আমাদের সকলের যে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, যেটার অপর নাম হচ্ছে সেটলার কমিশন। সাল কত না 1919। এইখান থেকে সালগুলোকে মুখস্থ করে নেবে, সাল বাবা মনে রাখতে হবে, প্রয়োজন হলে একটা চার্ট করে নেবে যে এই কমিশন, এই কোঠারি কমিশন 64-66, বা স্যাটেলাইট কমিশন দেখো সালে 1919, এইভাবে একটা চার্ট করে নেবে। যেখানে তোমরা যে রুমটাতে থাকো বা যাই সে তার সামনে সেই চার্টটাকে লাগিয়ে রাখবে, যে যখনই যা কিছু করো না কেন ওই চার্টটা যদি একবার চোখে পড়ে ওটা দেখতে 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 মুখস্থ হয়ে যাবে। সাল কিন্তু মুখস্থ করতেই হবে, সাল আসেও প্রশ্নেতে, আর এটা একদম সালগুলো তো মুখস্থ বিদ্যার ওপর, তাই এটা রোজ একবার করে যদি দেখো সালগুলোকে, যে কোন কমিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে, বা চুইয়ে পড়া নীতি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে, কখন আর কি প্রবর্তন করা হয়েছে, এইগুলো কিন্তু সালগুলো মুখস্থ। এছাড়া কি সার্জেন্ট রিপোর্ট, সার্জেন্ট রিপোর্ট ভীষণ ইম্পর্টেন্ট। সার্জেন্ট রিপোর্ট কত সালে না 1944, তার সুপারিশ, তার অবদান এবং তার যে মানে বাস্তবিক কি করণ রয়েছে, মানে যা ইমপ্লিমেন্ট হয়েছে সার্জেন্ট রিপোর্টের ক্ষেত্রে, সেগুলো নিয়ে আলোচিত হয়েছে। নেক্সট আছে ইউনিট 5, যেটা কি মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশন, ভারতীয় শিক্ষার আধুনিক বিকাশ। এই যে ইউনিটটা এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এখানেও মানে কমিটি কমিশন নিয়ে আলোচনা করা হয়েছে। ফার্স্ট যে কমিটি কমিশন রাধাকৃষ্ণন কমিশন, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশনের যে উচ্চ শিক্ষার লক্ষ্য, বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার যে পাঠ্যক্রম, শিক্ষার মাধ্যম, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, পরীক্ষা পদ্ধতি সংস্কার, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় কমিশনের যে সীমাবদ্ধতা রয়েছে তা নিয়েও আলোচিত হয়েছে। এছাড়া তারপরে যে কমিশনটা রয়েছে কি না মুদালিয়ার কমিশন, ফার্স্ট রাধাকৃষ্ণন কমিশন করতে হচ্ছে এবং সেকেন্ড মুদালিয়ার কমিশন করতে হচ্ছে। মুদালিয়ার কমিশনের লক্ষ্য শিক্ষার যে
উদ্দেশ্য এবং মাধ্যমিক শিক্ষার যে কাঠামো, মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম, ভাষা, পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে, এবং শারীর শিক্ষা, শিক্ষকের উন্নতি, নারী শিক্ষা, সহপাঠক্রমিক কার্যাবলী রিলেটেড যাবতীয় বিস্তারিত আলোচিত হয়েছে। পাঠ্যপুস্তক আছে, শিক্ষাদান পদ্ধতি রয়েছে, শিক্ষকের ভূমিকা কি হতে পারে সেই নিয়ে আলোচিত হয়েছে। নির্দেশনা, পরামর্শদান, বিদ্যালয় পরিচালনা, অর্থ সংস্থান, এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে মুদালিয়ার কমিশন যে তার যে প্রস্তাব গুলো দিয়েছিল সেই প্রস্তাবগুলো আলোচিত হয়েছে। নেক্সট আসছে কোঠারি কমিশন। এখান থেকে আমরা পেয়ে যেতে পারি যে কোঠারি কমিশন কত সালে, যেটা আমি বললাম যে 64-66, এই 64-66 হচ্ছে কোঠারি কমিশনের। শিক্ষার এই কোঠারি কমিশনের শিক্ষার লক্ষ্য, শিক্ষার যে রূপ, এখানে স্কুল গুচ্ছ, বিদ্যালয়ের পাঠ্যক্রম, কলেজ, বিশ্ববিদ্যালয় রিলেটেড শিক্ষার যে পুনর্গঠন এবং তার সাথে সাথে শিক্ষক শিখন, এই 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 বিষয়টা কিন্তু এই কোঠারি কমিশন থেকে উৎপত্তি হয়েছে। যে তার সংজ্ঞা সেগুলো কি, তার রিলেটেড যে প্রস্তাবগুলো দিয়েছে সেখানে কিন্তু আলোচিত হয়েছে। এরপর আমরা করবো জাতীয় শিক্ষানীতি, যেটা হচ্ছে 1986 যে জাতীয় শিক্ষানীতি। সেই জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986, যেটার হচ্ছে শিক্ষা ব্যবস্থার যে মূল বৈশিষ্ট্য, শিক্ষা নীতি, সমতা বিধানের শিক্ষা, এই জায়গাটা থেকেই সমতা বিধানের শিক্ষা উঠে এসছে। এবং আর একটা যেটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন, যেটার পুরো নাম হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশনের এবং শর্ট ফর্ম হচ্ছে POA। এই POA এই শর্ট ফর্মেতে আমরা চিনি, এটারই পুরো নাম হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন, যেটার সাল কত না 1992। এটা কিন্তু POA কিন্তু বিস্তারিতভাবে আলোচিত হয়েছে এবং এটা তোমাদেরকে পড়তে হবে। POA থেকে প্রচুর প্রশ্ন আসে। নেক্সট চলে আসছি আবার একটা সহজ ইউনিট, যেটা মোটামুটি একটু পড়লে পারা যাবে। আগের গুলো তো থেকে প্রচুর প্রশ্ন আসে, এখান থেকেও প্রশ্ন আসে, বলবো না যে প্রশ্ন আসে না। এটা ইউনিট 6, যেটা কি কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটর, এই মহান শিক্ষাবিদদের অবদান। এখানে তোমাদের ইন্ডিয়ানটা পড়তে হচ্ছে পার্ট A তে, আর ওয়েস্টার্ন এডুকেটরদের সম্পর্কে পড়তে হচ্ছে পার্ট B তে। ইন্ডিয়ান A তে কি কি পড়তে হচ্ছে না, বিদ্যাসাগর পড়তে হচ্ছে, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, আর হচ্ছে মহাত্মা গান্ধী। খুব ইজি একটা ইউনিট এটা। পার্ট এ শুধু তিনজনের এডুকেটরদের হচ্ছে সম্পর্কে পড়তে হচ্ছে। বিদ্যাসাগর ইন্ডিয়ান হিসেবে মানে তিনি কি, তার শিক্ষা ক্ষেত্রে তার কি অবদান, সেই রিলেটেড তার চিন্তা ভাবনা, তার যে তত্ত্ব, সেই তত্ত্বগুলোকে পড়তে হচ্ছে। বিবেকানন্দের ক্ষেত্রেও সেমই, একইভাবে তোমাদের তিনি যে এডুকেশন সেক্টরেতে কি বলে গেছেন, কি তার মতবাদ ছিল, এগুলো নিয়ে আলোচিত হয়েছে। রবীন্দ্রনাথ পড়তে হচ্ছে সেম একইভাবে, আর পড়তে হচ্ছে মহাত্মা গান্ধী। এটা গেল পার্ট A। এই পার্ট এটা দেখো পুরোটাই হচ্ছে ইন্ডিয়ান এডুকেটরদের নিয়ে আলোচিত করা হয়েছে। এইবার আসছে পার্ট B। পার্ট B তে আছে ওয়েস্টার্ন, যেখানে মানে সকলকে আমাদেরকে পড়তে হচ্ছে রুশো, জন ডিউই, পেস্তালোসি, এইগুলো কিন্তু পড়তে হচ্ছে। দেখো আর একটা পড়তে হচ্ছে ফ্রয়েবেল, এবং তাদের যে এডুকেশনের যে এম, এডুকেশনের যে অবজেক্টিভ, তাদের এডুকেশন রিলেটেড যে মেথোডোলজি আছে, ডিসিপ্লিন আছে, রোল আছে, এবং তারা তাদের এডুকেশনেতে টিচারের কি ভূমিকা দিয়েছেন, সেখানকার পাঠ্যক্রম কি হতে পারে, এবং তার সাথে সাথে শিক্ষক এবং শিক্ষার্থীর হচ্ছে যে কি ভূমিকা, কি সম্পর্ক, সেইগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। কারিকুলাম নিয়ে আলোচনা হয়েছে, টিচিং মানে টিচিং এর যে ওয়ে, সেই ওয়ে গুলোকে নিয়ে যে কি ধরনের টিচিং করলে ভালো হয়, সেই বিস্তারিত আলোচিত হয়েছে। এখানে একটু ব্রিফলি দেওয়া রয়েছে যে বিদ্যাসাগরের কি কি পড়তে হচ্ছে। শিক্ষক শিখন, যেটা বললাম যে ইন্ডিয়ানের ক্ষেত্রে বিদ্যাসাগর পড়তে হচ্ছে, ওই বিদ্যাসাগরের মধ্যে যা যা পড়তে হচ্ছে সেইগুলোই দেওয়া আছে, যে প্রাথমিক শিক্ষা, জনশিক্ষা, বর্ণ পরিচয়, স্ত্রী শিক্ষা, মেট্রোপলিটন ইনস্টিটিউশন, এই সমস্ত গুলো বিদ্যাসাগরের ক্ষেত্রে পড়তে হচ্ছে।
বিবেকানন্দের ক্ষেত্রে শিক্ষা দর্শন, শিক্ষার অর্থ, শিক্ষার লক্ষ্য, আর কি পাঠ্যক্রম, শিক্ষকের ভূমিকা, নারী শিক্ষা, জনশিক্ষা, গণশিক্ষা, কারিগরি শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা, ভোকেশনাল এডুকেশন। স্বামী বিবেকানন্দ ভোকেশনাল এডুকেশন নিয়ে যা যা বলে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রেও সেম, শিক্ষা দর্শন, শিক্ষার অর্থ, লক্ষ্য, শিক্ষা পদ্ধতি, পাঠ্যক্রম, শিক্ষকের ভূমিকা এবং মেইন যেটা বিশ্বভারতী প্রতিষ্ঠা করা, সেটা কিন্তু পড়তে হচ্ছে। এছাড়া মোহনদাস করমচাঁদ গান্ধী, এখান থেকে আমরা পাচ্ছি যে মহাত্মা গান্ধীর পুরো নাম কি, একটা প্রশ্ন, একটা শর্ট কোয়েশ্চেন হয়ে যাবে, কি না মোহনদাস করমচাঁদ গান্ধী। এবং তার শিক্ষা দর্শন, শিক্ষার অর্থ, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, বয়স্ক শিক্ষা এবং শিক্ষার মাধ্যমে যে সম্পর্ক ধারণা, শিক্ষার সাথে যে মাধ্যম, সেই মাধ্যমটাকে তুলে ধরছে। এবং এখানে এখানে মেন যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে বুনিয়াদি শিক্ষা। বুনিয়াদি শিক্ষা থেকে প্রচুর প্রচুর কোয়েশ্চেন আসে, তাই বুনিয়াদি শিক্ষা ভালো করে পড়বে। এখানে বিশ্বভারতী খুব ভালো করে পড়বে। এখানে হচ্ছে যে বৃত্তিমূলক শিক্ষা ভীষণ ভালো করে পড়বে। এই এরিয়াগুলো থেকে যদি তোমরা দেখো, পিওয়াইকিউ যদি দেখো, প্রচুর কোয়েশ্চেন এই এরিয়া থেকে এসছে। নেক্সট যেটা বললাম রুশো, ওয়েস্টার্ন ফিলোসফি পার্ট বি তে চলে গেছে। পার্ট বি তে এই রুশো থেকে রুশোর হচ্ছে দর্শন, চিন্তা, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শৃঙ্খলা, শিক্ষকের ভূমিকা ইন ডিটেলস। এবং তার সাথে সাথে পেস্তালোৎসিওর সেম, দর্শন, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক ইত্যাদি। জন ডিউয়ের ক্ষেত্রেও সেম জিনিস, দর্শন, তার ধারণা, শিক্ষা ধারণা, শিক্ষা তত্ত্ব, শিক্ষার সংজ্ঞা, শিক্ষার লক্ষ্য, শিক্ষা পদ্ধতি। এছাড়া কি আর একটা লাস্ট কি বললাম যে ফ্রয়েবেলের শিক্ষা দর্শন, অর্থ, শিক্ষার লক্ষ্য, শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষার ধারণা, শিক্ষা পদ্ধতি। এবং এখানে একটা যেটা পড়তে হচ্ছে কিন্ডারগার্টেন, ভীষণ ইম্পর্টেন্ট। ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন থেকে প্রশ্ন আসে। নেক্সট আমরা চলে যাচ্ছি আবার একটা ইম্পর্টেন্ট ইউনিট। আগেরটা মোটামুটি গল্পের ছলে তোমরা পড়তে পারো, পড়ে হচ্ছে যে দেখবে ভালোই লাগবে, কিন্তু এটা আমার চলে এসেছে আবার একটা ইম্পর্টেন্ট এরিয়া। এইখানে দেখো ইউনিট 7 দুটো পার্টে ভাগ রয়েছে। একটা প্রথম পার্ট রয়েছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আর একটা সেকেন্ড পার্ট রয়েছে পার্ট বি, যেটা মাস মিডিয়া এডুকেশন, ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া এডুকেশন। পার্ট এ তে যেটা তোমাদের পড়তে হচ্ছে গাইডেন্সের অর্থ, সংজ্ঞা, লক্ষ্য, উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং তার প্রয়োজনীয়তা, গুরুত্ব, নীতি, এইগুলো পড়তে হচ্ছে। এবং সেম ভাবে কাউন্সিলিং এর ক্ষেত্র সেম, অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকৃতি, তার লক্ষ্য কি, তার পরিধি কি, গুরুত্ব কি, প্রয়োজনীয়তা কি, এগুলো কিন্তু পড়তে হচ্ছে। এছাড়া যেটা পড়তে হচ্ছে সাইকোথেরাপি। সাইকোথেরাপি কাকে বলে, উদ্দেশ্য কি, বৈশিষ্ট্য কি এবং কি কি কৌশলে সাইকোথেরাপি গুলো হয়, সেই কৌশলগুলো পড়তে হচ্ছে। এছাড়া যেটা পড়তে হবে এথিক্যাল ইস্যু অফ কাউন্সিলিং প্রসেস। এথিক্যাল একটা জায়গা, তো নৈতিকতা তো তোমাদের রাখতেই হবে। মানে আমরা যে পরামর্শ দান করবো, সেই পরামর্শ দান প্রক্রিয়াটার মধ্যে একটা এথিক্যাল বিষয় থাকতে হবে। সেই এথিক্যাল বিষয়গুলো কি কি হতে পারে সেই নিয়ে আলোচিত হয়েছে। এছাড়া কি পরামর্শদাতার আবশ্যক দক্ষতা সমূহ। আমি যাকে পরামর্শ দেব, যিনি আমার কাছে এসেছেন, তার তো একটা স্কিল থাকতে হবে, সেই স্কিল গুলোকে হচ্ছে আলোচিত করা হয়েছে। এবং নির্দেশনার ক্ষেত্র এরিয়া অফ গাইডেন্স, সামাজিক নির্দেশনা, স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা। নির্দেশনার ক্ষেত্র দুটো, একটা কি না এরিয়া অফ সামাজিক নির্দেশনা, এরিয়া অফ গাইডেন্স এর হচ্ছে দুটো জায়গা, একটা সামাজিক নির্দেশনা আর সেকেন্ড হচ্ছে স্বাস্থ্য নির্দেশনা। নেক্সট যেটা চলে যাচ্ছে শিক্ষামূলক নির্দেশনা, এডুকেশনাল গাইডেন্স, তার অর্থ, সংজ্ঞা, লক্ষ্য, পরিধি, গুরুত্ব, উদ্দেশ্য, নীতি, বিস্তারিত। এরপর যেটা আছে ভোকেশনাল গাইডেন্স। ভোকেশনাল গাইডেন্স এর ক্ষেত্রে সেম, অর্থ, সংজ্ঞা, লক্ষ্য, উদ্দেশ্য, নীতি, প্রকৃতি, গুরুত্ব, প্রয়োজনীয়তা, বৃত্তিমূলক শিক্ষার কি প্রয়োজনীয়তা রয়েছে এবং বৃত্তিমূলক শিক্ষা শেখাটা কেন দরকার সেই রিলেটেড আলোচনা।
এবং বৃত্তিমূলক নির্দেশনার মধ্যে যে পার্থক্য, মানে শিক্ষামূলক এবং বৃত্তিমূলক, শিক্ষামূলক এবং বৃত্তিমূলক এই দুটোর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য পড়তে হচ্ছে। নেক্সট যেটা পড়তে হচ্ছে এরিয়া অফ কাউন্সেলিং, পরামর্শদানের দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গির মধ্যে আমাদের তিনটে পার্ট পড়তে হচ্ছে। এক হচ্ছে প্রত্যক্ষ পরামর্শদান, সেকেন্ড হচ্ছে অপ্রত্যক্ষ পরামর্শদান, আর হচ্ছে ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদান। তিনটে পরামর্শদান আমাদের আলোচিত হয়েছে এবং তিনটে পরামর্শদান পড়তে হচ্ছে। ব্যক্তিগত পরামর্শদান, ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং পড়তে হচ্ছে, গ্রুপ কাউন্সেলিং পড়তে হচ্ছে, দলগতভাবে একটা কাউন্সেলিং করা, আর একটা ইন্ডিভিজুয়াল। অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো পার্সোনালি বলতে পছন্দ করছে, তো তাকে ইন্ডিভিজুয়াল ভাবে কাউন্সেলিং করা হচ্ছে। কেউ কোথাও গিয়ে দেখা যাচ্ছে গ্রুপ কাউন্সেলিং। এই ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং কাকে বলে, অর্থ কি, তার উদ্দেশ্য কি আলোচিত হয়েছে। আর একটা কি গ্রুপ কাউন্সেলিং কাকে বলে, অর্থ কি, প্রকৃতি কি, তার পরিধি কি, এই বিষয়গুলো, উদ্দেশ্য কি হতে পারে এবং তার গুরুত্ব কি, এগুলো আলোচিত হয়েছে। আর নেক্সট হচ্ছে ব্যক্তিগত তথ্য, পার্সোনাল ইনফরমেশন। এটা মোটামুটি জাস্ট একটু দেখে রাখবে। নেক্সট শিক্ষা সম্পর্কিত তথ্য, এডুকেশনাল ইনফরমেশন কি এবং বিভিন্ন ধরনের যে শিক্ষা সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেগুলো আলোচিত হয়েছে। কি কি তথ্য আছে? এক হচ্ছে ব্যক্তিগত বা পেশাগত তথ্য, ভোকেশনাল অর যে তথ্য ইনফরমেশন গুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা, তার প্রয়োজনীয়তা কি এবং তথ্য সংগ্রহ, সেই তথ্যগুলো সংগ্রহের কি কি উপায় রয়েছে সেইগুলো আলোচিত হয়েছে। আর কি পরামর্শ দান প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় তথ্য, তার মধ্যে দুটো তথ্য পাওয়া যায়, একটা হচ্ছে পারিবারিক তথ্য আর একটা বিকাশমূলক তথ্য। আরেকটা যেটা পড়তে হচ্ছে গাইডেন্স এন্ড কাউন্সেলিং এর যে তথ্য, তথ্য সংগ্রহ এবং তথ্য সংরক্ষণ দুটো আলাদা জিনিস। আমি তথ্যকে সংগ্রহ করলাম, কালেক্ট করলাম, আর সেটাকে আমরা একটা সংরক্ষণ করে রাখছি। তো দুটো জিনিস আলাদা, যেটা কাকে বলে তথ্য সংগ্রহ কাকে বলে এবং তথ্য সংরক্ষণ কাকে বলে সেটা জানতে হবে। ব্যক্তিগত ইতিহাস পদ্ধতি, কেস হিস্ট্রি মেথড, সেই মেথড পড়তে হচ্ছে, তার অর্থ, বৈশিষ্ট্য। এরপর চলে আসবে সেকেন্ড পার্ট, পার্ট বি, যেটা হচ্ছে মাস মিডিয়া। মাস মিডিয়া কাকে বলে, শিক্ষার গণমাধ্যম কি, সেই গণমাধ্যমের মধ্যে দূরদর্শন আছে, রেডিও আছে, বেতার আছে, সিনেমা, চলচ্চিত্র, আর কি টেলিফোন আছে, আন্তর্জাল রয়েছে, ইন্টারনেট রয়েছে। এইগুলো কিন্তু বিস্তারিত পড়তে হচ্ছে, এগুলো পড়তে বেশ ভালোই লাগবে। নেক্সট আজকে দেখো ইউনিট 8, যেটা হচ্ছে মেন্টাল হাইজিন। ভীষণ একটা ইম্পর্টেন্ট এরিয়া এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সেখানে দেখো কি বলেছে, এখানেও দুটো পার্টে ভাগ করা হয়েছে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ তে কি রয়েছে, মানসিক স্বাস্থ্যের ধারণা, আমাদের মেন্টাল হেলথ কাকে বলে, আমাদের শিক্ষার্থীর মেন্টাল হেলথ যদি যে কোনো ক্ষেত্রে, যদি সেটা শিক্ষক হতে পারে বা শিক্ষার্থী হতে পারে, মেন্টাল হেলথকে ঠিক রাখতে হবে। মেন্টাল হেলথ যদি ঠিক না থাকে, না আমরা ঠিকঠাক করে পাঠ দান করতে পারবো, না শিক্ষার্থী পাঠ গ্রহণ করতে পারবে। তো সেই রিলেটেড আমাদের যাবতীয় কিছু তথ্য জানতে হবে। তার অর্থ কি, মেন্টাল হেলথের অর্থ কি, প্রকৃতি কি, বৈশিষ্ট্য কি, লক্ষ্য উদ্দেশ্য কি, এবং শিক্ষার্থীর যে মানসিক স্বাস্থ্য তার রক্ষার জন্য বিদ্যালয় কি কি ভূমিকা পালন করে, সেই এবং সেই উপায়গুলো কি কি, সেইগুলো কিন্তু বিস্তারিত ভাবে দেওয়া রয়েছে। আর কি আছে, অভিযোজন ও অপসংহতির ধারণা, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেলাডজাস্টমেন্ট, এই রিলেটেড অভিযোজনের ধারণা, অপসংহতির ধারণা পড়তে হচ্ছে। অভিযোজনের কৌশল, টেকনিক পড়তে হচ্ছে, যে কি কি টেকনিকে অভিযোজন করা যায়, তার বৈশিষ্ট্য, সাধারণ প্রয়োগসমূহ পড়তে হচ্ছে। আর কি সু অভিযোজনের শর্তাবলী, ক্রাইটেরিয়া অফ গুড অ্যাডজাস্টমেন্ট, অপসংহতির কারণ, প্রতিরোধ এবং প্রতিকারের যে সমূহ, সেই প্রতিকারটা করতে হচ্ছে, যে কি কি প্রতিকার করা যায়। অপসংহতির কারণ, প্রতিরোধ, অস্বাভাবিক আচরণ এবং মানসিক যে অসুস্থতা, স্বাভাবিক আচরণের যে জৈবিক এবং মনস্তাত্ত্বিক কারণ, মানসিক অসুস্থতার যে শ্রেণীবিভাগ, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। কোনো ছাত্রছাত্রীর অবশ্যই শিক্ষকদের এই বিষয়গুলো জানা দরকার। তবেই যদি কোনো ছাত্রছাত্রীর মধ্যে কোনো রকম কোনো আচরণ তার মনে হয়, যে তখন সেই শিক্ষার্থী
কে আইডেন্টিফাই করা যায় এবং আইডেন্টিফাই করে তাকে আলাদাভাবে স্পেশালভাবে তাকে দেখার জায়গা, তাকে তাকে কিভাবে বোঝালে সে পার্টটা নিতে পারবে, সেই ব্যাপারগুলোর জন্য কিন্তু এই ইউনিটটা পড়াটা ভীষণ দরকার। নেক্সট আসছে ইউনিট 9। ইউনিট 8টা তো পুরোটাই বললাম। ইউনিট 9 মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশন ইন এডুকেশন, শিক্ষার পরিমাণ এবং মূল্যায়ন। এই যে ইউনিটটা পড়বে, এই ইউনিটটা মেজারমেন্ট তোমরা নেটের সিলেবাসও ইউনিট 6 এডুকেশনাল যে রিসার্চ রয়েছে সেই এডুকেশনাল রিসার্চের কিছু পার্টে তোমরা বিস্তারিতভাবে পড়েছো, যারা নেটও পড়ো, নেটেরও প্রিপারেশন নিচ্ছ তারা জানো। এবং সেই জায়গাটা খুব অল্প জায়গায় এখানে রয়েছে, ইউনিট 9 রয়েছে যে কনসেপ্ট অফ মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশন, আর সেটার নিড, স্কোপ এগুলো কিন্তু আলোচিত হয়েছে। যে পরিমাপের ধারণা, উদ্দেশ্য, সংজ্ঞা, বিভিন্ন দিক, পরিমাপের যে বিভিন্ন আমাদের স্কেল রয়েছে, নমিনাল স্কেল, রেশিও স্কেল, ইন্টারভেন্ট স্কেল, এই যে স্কেল গুলো রয়েছে এই স্কেল গুলো আলোচিত হয়েছে, অর্ডিনাল স্কেল, এবং পরিমাপ স্কেলের যে পারস্পরিক যে তুলনা সেইগুলো আলোচনা হয়েছে। মূল্যায়নের হচ্ছে যে অর্থ, সংজ্ঞা, উদ্দেশ্য, বৈশিষ্ট্য, পরিধি, কার্যাবলী, গুরুত্ব, প্রয়োজনীয়তা ইত্যাদি বিস্তারিত আলোচিত হয়েছে। এবং শিক্ষায় মূল্যায়নের স্থান এবং তার সাথে সাথে পরিমাপ এবং মূল্যায়নের যে পার্থক্য এবং সম্পর্ক কি, দুটোর মধ্যে কি 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 সম্পর্ক রয়েছে এবং কি ডিফারেন্সিয়েট রয়েছে, এইটাও কিন্তু পড়তে হচ্ছে। লাস্ট যেটা ব্যাপারটা পড়তে হচ্ছে যে মূল্যায়ন এবং পরীক্ষা, ইভালুয়েশন অ্যান্ড এক্সামিনেশন। ইভালুয়েশন এবং এক্সামিনেশন এই দুটো যে টার্ম রয়েছে না, এই দুটো টার্মকে আমরা গুলিয়ে ফেলি, যে ইভালুয়েশন কি এবং এক্সামিনেশন কি। পরীক্ষার অর্থ, কাজ, গুরুত্ব এবং সীমাবদ্ধতা, এবং মূল্যায়ন এবং পরীক্ষার মধ্যে কি সম্পর্ক, আমরা মূল্যায়ন করছি আর পরীক্ষা নিচ্ছি, এই দুটোর মধ্যে কি ডিফারেন্সিয়েট রয়েছে সেটা নিয়ে আলোচিত হয়েছে। এবং এই দুটোর মধ্যে কি সম্পর্ক রয়েছে এবং এই দুটোর মধ্যে কি ডিফারেন্সিয়েট রয়েছে, দুটোই পড়তে হচ্ছে। আর কি না, মূল্যায়নের প্রকারভেদ করতে হচ্ছে, যেরকম প্রস্তুতকালীন মূল্যায়ন, অন্তিমকালীন মূল্যায়ন, দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন, যেটাকে আমরা বলছি ফরমেটিভ ইভালুয়েশন, সামেটিভ ইভালুয়েশন, ডায়াগনস্টিক ইভালুয়েশন, এগুলো প্রত্যেকটা ইভালুয়েশন গুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আর কি স্থান নির্ণায়ক মূল্যায়ন, কেন বলছি, আমরা সামেটিভ ইভালুয়েশন কখন করি, আমরা ফরমেটিভ ইভালুয়েশন কখন করি, একদম যেটা অ্যানুয়াল এক্সাম, আমরা যদি একদম সহজ ভাষায় বলি যেটা অ্যানুয়াল এক্সাম, সেটা হচ্ছে সামেটিভ ইভালুয়েশন। আমরা স্টুডেন্টটা দুর্বল জায়গা চিহ্নিতকরণের জন্য ডায়াগনস্টিক যে জায়গাগুলো করি, ডায়াগনস্টিক যে ইভালুয়েশন হয় সেগুলোকে আমরা করে দেখি, আচ্ছা এইটা আমরা করে দেখলাম যে স্টুডেন্টটার এটা এই পার্টটা দুর্বল অংশ, এবং তাকে এই জায়গা থেকে তাকে উইকের জায়গাটাকে আর স্ট্রং করতে হবে, তার জন্য আমাদের এই সমস্ত ইভালুয়েশন গুলো কিন্তু করতে হয়, ফরমেটিভ ইভালুয়েশনও করতে হয়। এইভাবে প্রত্যেকটা যে ইভালুয়েশনের পার্ট রয়েছে সেই ইভালুয়েশনের পার্ট গুলোকে করতে হচ্ছে। মূল্যায়নের সাধনী এবং হাতিয়ারের ধারণা, কনসেপ্ট অফ টুলস অফ ইভালুয়েশন, এবং সেই টুলস গুলো পড়তে হচ্ছে, টুলস এর প্রকারভেদ পড়তে হচ্ছে, এবং তার সাথে সাথে টুলস এর বৈশিষ্ট্য পড়তে হচ্ছে। নেক্সট আসছে অভিক্ষার ধারণা, কনসেপ্ট অফ টেস্ট, কিছু টেস্ট আমাদের এখানে পড়তে হবে, ইন ডিটেলস হয়তো তোমাদের এখানে পড়তে হচ্ছে না, খুবই অল্প পড়তে হবে। টেস্ট কাকে বলে, তার সংজ্ঞা, উদ্দেশ্য, প্রকারভেদ, অভিজ্ঞা এবং পরীক্ষার যে পার্থক্য সেটা আলোচিত হয়েছে। এখানে নর্ম রেফারেন্স টেস্ট এবং ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট, অর্থাৎ নম্র ভিত্তিক অভিজ্ঞা এবং নির্ণায়ক ভিত্তিক অভিজ্ঞা, এই দুটো অভিজ্ঞাকে পড়তে হচ্ছে। এছাড়া কি পড়তে হচ্ছে না, অবজেক্টিভ টাইপ অফ টেস্ট এন্ড ইজি টাইপ অফ টেস্ট, এটা কিন্তু পড়তে হচ্ছে। আর কি প্রবণতার অভিজ্ঞা, অ্যাপটিটিউড টেস্ট ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে অ্যাপটিটিউড টেস্ট থেকে প্রচুর প্রশ্ন আসে। এই অ্যাপটিটিউড টেস্টের প্রয়োজনীয়তা, উল্লেখযোগ্যতা এবং কয়েকটি অভিজ্ঞা পড়তে হচ্ছে। এছাড়া কি ব্যক্তিত্বের অভিজ্ঞা, পার্সোনালিটি টেস্ট, ভীষণ ইম্পর্টেন্ট এরিয়া এই জায়গাগুলো।
আর একটা টেস্ট পড়তে হচ্ছে সৃজনশীলতার অভিজ্ঞা, ক্রিয়েটিভিটি টেস্ট। সৃজনশীলতা পরিমাপক অভিজ্ঞা এইগুলো আলোচিত হয়েছে। ইন্টারেস্ট ইনভেন্টরি অর্থাৎ আগ্রহের অভিজ্ঞা। আর কি না শিক্ষামূলক অভিজ্ঞার প্রকারভেদ, টাইপ অফ এডুকেশনাল টেস্ট পড়তে হচ্ছে, অবশ্যই এটা ইম্পর্টেন্ট এরিয়া, টাইপ অফ এডুকেশনাল টেস্ট পড়বে। পরিদর্শনমূলক অভিজ্ঞা, পারদর্শিতার অভিজ্ঞা, নির্ণায়ক অভিজ্ঞা, পূর্বাভাস সূচক অভিজ্ঞা। আর লাস্ট দেখো আছে গতানুগতিক পরীক্ষার ধারণা, কনসেপ্ট অফ কনভেনশনাল এক্সামিনেশনের যে অর্থ, প্রকারভেদ, বর্তমান পরীক্ষার যে ব্যবস্থার যে ত্রুটি, সেইগুলো কিন্তু পড়তে হচ্ছে। লাস্ট ইউনিট যেটা আছে কিনা এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, এখানে খুব বিশাল যে অঙ্ক টঙ্ক আছে তা নয়, কিছু থিওরি পার্ট রয়েছে, যেই থিওরি পার্ট গুলোর মধ্যে স্ট্যাটিস্টিকের পার্ট মানে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স কাকে বলে সেইটা আলোচনা করা হয়েছে। দুটো পার্টেতে ভাগ আছে, পার্ট এ এবং পার্ট বি। ফার্স্টে যেটা পড়তে হবে কনসেপ্ট অফ বেসিক এরিয়াটা পড়তে হচ্ছে, এখানে মানে স্ট্যাটিস্টিক এরিয়ার বেসিক জায়গাটা তোমাদেরকে পড়তে হচ্ছে, যে বেসিক কনসেপ্ট অফ ইন স্ট্যাটিস্টিক্স, এর বৈশিষ্ট্য কি, অর্থ কি, গুরুত্ব কি, কার্যাবলী কি, এর সাথে রাশিবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত কিছু যে মৌলিক ধারণা রয়েছে সেইগুলো কি সেটা। আর কি পড়তে হচ্ছে না ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়তে হচ্ছে। এই সেম জিনিসগুলো তোমরা যারা নেটের প্রিপারেশনও নিচ্ছ তাদের কাজেও লেগে যাবে, এবং তারা রিসার্চের যে পার্ট রয়েছে ইউনিট 6 এডুকেশনাল রিসার্চে রয়েছে সেইখানে এগুলো পড়ে এসছো, এবং সেখানে হয়তো তোমাদের অঙ্কও করতে হয়, কিছু ম্যাথের পোর্শন তো আছেই স্ট্যাটিস্টিকে, কিন্তু এসএলএসটির ক্ষেত্রে এত ম্যাথ ফ্যাথ কিছু নেই, কিছু থিওরি বেসই আছে, সেই থিওরি বেস গুলোই পড়তে হবে। পরিসংখ্যা বন্টন বা পরিসংখ্যা বিভাজন দুটো কাকে বলে, তার অর্থ কি, বৈশিষ্ট্য কি, গুরুত্ব কি এবং প্রকারভেদ কি। নেক্সট যেটা আছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেটিভ ডেটা, কিভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেটিভ ডেটাগুলোকে তুমি তার সুবিধা কি, অসুবিধা কি এবং লেখচিত্রের মাধ্যমে তার সুবিধা অসুবিধাগুলোকে তুলে দিতে হবে এবং তার অর্থ পড়তে হচ্ছে। সেন্ট্রাল টেন্ডেন্সি ভীষণ ইম্পর্টেন্ট এরিয়া। এই সেন্ট্রাল টেন্ডেন্সি কাকে বলে, প্রয়োজনীয়তা কি, সুবিধা অসুবিধা ইন ডিটেলস পড়তে হবে, এবং এই পরিমাপের যে বিভিন্ন যে পদ্ধতি সেই পদ্ধতিগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হচ্ছে। বিষমতার পরিমাপ, মেজার অফ ডিসপারশন এর ধারণা, প্রয়োজনীয়তা, প্রকারভেদ পড়তে হচ্ছে। স্বাভাবিক বন্টন নর্মাল ডিস্ট্রিবিউশন ভীষণ ইম্পর্টেন্ট এরিয়া, এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে। এখানে হচ্ছে যে তার ধর্ম, বৈশিষ্ট্য, অর্থ, ব্যবহার, স্বাভাবিক এবং বন্টন থেকে যে বিচ্যুতির যে কারণগুলো সেগুলো, এখানে কার্টোসিস পড়তে হচ্ছে, এবং নর্মাল প্রবাবিলিটি যে কার্ভ রয়েছে সেই এনপিসি, এই এনপিসি যেটা হচ্ছে তোমার ওই বেল শেপের মতো, বেল শেপের মতো এইরকম যে আমরা নর্মাল প্রবাবিলিটি কার্ভ যেটা আমরা পড়েছি, বা যারা পড়েছো তারা জানো, হয়তো যারা পড়োনি তাদেরকে কিন্তু পড়তে হবে এনপিসি। তো এইগুলো হচ্ছে নর্মাল প্রবাবিলিটি কার্ভ। এনপিসির ফুল ফর্ম হচ্ছে, যদি অর্থ মানে টোটাল নেমটা যদি লিখতে হয়, নর্মাল প্রবাবিলিটি কার্ভ, এনপিসি। তো এইগুলো কিন্তু পড়তে হচ্ছে। আর কি কোরিলেশন পড়তে হবে, কোরিলেশনের ধারণা, প্রকারভেদ, গুরুত্ব, তাৎপর্য, ব্যবহার ভীষণ ইম্পর্টেন্ট, কোরিলেশন থেকেও প্রশ্ন আসে। এছাড়া হচ্ছে দ্বিকোটিক সহসম্বন্ধ, সহগতি পড়তে হচ্ছে, মোটামুটি পড়ে রাখবে এটা। ধারণা, বৈশিষ্ট্য, ব্যবহার দেখে রাখবে। মেনলি কোরিলেশন থেকে বেশি প্রশ্ন আসে, সহসম্বন্ধ বা সহগতি থেকে বেশি প্রশ্ন আসে, তবে তার মধ্যে যে বাকিগুলো পড়বে না এরকম না, বাকিগুলো দেখে রাখবে, কারণ কখন বলতে কখন প্রশ্ন এসে যাবে, হয়তো যেটা কোনোদিন আসেনি সেটা যে একদমই আসবে না সেটা তো নয়, আসতেই পারে, তাই দেখে রাখতে হবে। আচ্ছা, বিশেষ দ্বিকোটিক সহসম্বন্ধ, সহগতি পয়েন্ট বি সিরিয়াল কোরিলেশন, তার ধারণা, বৈশিষ্ট্য, প্রকৃতি, সুবিধা অসুবিধা, তার ব্যবহার কোথায় কোথায় হয়েছে সেগুলো জানতে হবে। এছাড়া কি পাই সহগ, কোফিসিয়েন্টস, ধারণা, বৈশিষ্ট্য, আর একটা কি না পার্শিয়াল কোরিলেশন, এই পার্শিয়াল কোরিলেশন থেকে কিন্তু প্রশ্ন আসে।
এর অর্থ ধারণা থেকে প্রশ্ন আসে, এর ব্যবহার অনুমান, এছাড়া কি বহুবিধ সহসম্বন্ধ বা সহগতি মাল্টিপল কোরিলেশন দেখে রাখবে, মাল্টিপল কোরিলেশন তার অর্থ ধারণা বৈশিষ্ট্য। এছাড়া আর কি আছে না পার্সেন্টাইল স্কোর এন্ড পার্সেন্টাইল র‍্যাঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট এবং দুটোর মধ্যে পার্থক্য ডিফারেন্সিয়েটও জিজ্ঞাসা করে এবং সম্পর্কও জিজ্ঞাসা করে। তাই পার্সেন্টাইল স্কোর এবং পার্সেন্টাইল র‍্যাঙ্কের ব্যবহার সম্পর্ক দুটোর মধ্যে কি সম্পর্ক রয়েছে, ব্যবহার কি এবং কি ডিফারেন্সিয়েট রয়েছে এটা কিন্তু দেখে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট এরিয়া। জেড স্কোর, জেড স্কোরের কি সংজ্ঞা, সুবিধা অসুবিধা। জেড টেস্ট আর জেড স্কোর দুটো আলাদা জিনিস, বারবার বলছি অনেকে ভুল করে, জেড টেস্ট আলাদা জেড স্কোর আলাদা, তাই যখন পড়বে দুটোকে আইডেন্টিফাই করে পড়বে। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড কোর্স স্কোর, সংজ্ঞা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা, এখান থেকে প্রশ্ন আসে এই এরিয়াটা থেকে। আর একটা কি টি স্কোর, তার সংজ্ঞা সুবিধা, টি টেস্ট আলাদা টি স্কোর আলাদা, তাই জেড টেস্ট এবং জেড স্কোর যখন দুটোকে আইডেন্টিফাই করে আলাদাভাবে পড়বে টি টেস্ট এবং টি স্কোর, তখন সেই দুটোকেও কিন্তু আলাদাভাবে আইডেন্টিফাই করে পড়বে। আর কি আছে সি স্কোর রয়েছে, স্ট্যানাইন স্কোর রয়েছে, দেখে রাখতে পারো। সি স্কোর এবং স্ট্যানাইন স্কোর দুটো দেখে রাখবে। যেগুলো বললাম, যেগুলো ইম্পর্টেন্ট এরিয়া যেগুলো বললাম তোমাদেরকে, আমি যখন সিলেবাস আলোচনা করেছি, সিলেবাসটাকে 10টা ইউনিট রয়েছে, সেই 10টা ইউনিটের প্রত্যেকটা ইউনিটের দুটো করে পার্ট রয়েছে, পার্ট এ এবং পার্ট বি। যখন আমি আলোচনা করেছি প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা এরিয়া, কোন জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ প্রশ্ন আসে এবং কোন জায়গাগুলোকে জাস্ট দেখে রাখবে, সেইভাবে আমি বলে দিয়েছি। পড়তে তোমাদের সবই হবে, পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে গেলে, নিজেকে আরো জানতে গেলে এভরিথিং সব কিছু পড়তে হবে, কিন্তু আমাদেরকে হার্ড ওয়ার্ক করার সাথে সাথে কিছু স্মার্ট ওয়ার্ক বা স্মার্ট স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে। আমরা যদি শুধু পড়ে যাই তারপর গিয়ে লাস্টে দেখবো যে শেষে গিয়ে সব গুলিয়ে গেছে, তো সেরকম করলে হবে না। যে এরিয়াগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেই এরিয়াগুলোকে ভীষণ জোর দেবো, যে এরিয়াগুলো জাস্ট আমি পড়ে যেতে পারি সেই এরিয়াগুলোকে আমি জাস্ট দেখে যাবো। এইভাবে টোটাল আমি সিলেবাসটা আলোচনা করলাম। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 31 ডিসেম্বরের মধ্যে পুরো প্রসিডিওর কিন্তু শেষ হবে, পরীক্ষা হয়ে পুরো প্রসিডিওর শেষ হবে। তাই যারা যারা পরীক্ষা দেবে ভাবছো তারা আর চিন্তা না করে মানে কোর্স শুরু করো, কারণ হচ্ছে নিজেকে প্রস্তুত করে এমন ভাবে নিজের 100% দাও যাতে কোথাও গিয়ে তোমার মনে না হয় যে আমার কিছু অংশ কম হয়ে গেল দেওয়া। তাই নিজেকে প্রস্তুত করতে গেলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। একটি ব্যাচ অলরেডি আমাদের চলছে, যেটি বেশ কিছুদিন আগে শুরু হয়ে গেছে এবং আগামী আরেকটি নতুন ব্যাচ 2 তারিখ থেকে শুরু হতে চলেছে। তাই যারা মনে করছো যে নিজেকে আরো ভালোভাবে প্রিপেয়ার করবে, আমাদের হাত ধরে প্রিপেয়ার করতে পারো নির্ভাবনায়, একদম 100% দিয়ে নিজেকে তৈরি করো এবং হচ্ছে যে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমি নেক্সট ভিডিওতে পিওয়াইকিউ বা যে এরিয়াগুলো যেগুলো ইম্পর্টেন্ট এরিয়া, সেই এরিয়াগুলো রিলেটেড আমি কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন করব। তোমাদেরও যদি কোনো রকম কোনো চাহিদা থাকে যে এই জায়গাটা আলোচনা করলে ভালো হয় বা এইভাবে আলোচনা করলে ভালো হয় বা কোয়েশ্চেন অ্যান্সার শুধু পিওয়াইকিউ আলোচনা করলে ভালো হয় বা কোনো এরিয়া ধরে আলোচনা করলে ভালো হয়, তোমাদের যা সাজেশন যদি কিছু থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো, আমাদেরকে জানাতে পারো, আমি তাহলে সেইভাবে আলোচনা করব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকো।